আমি সরি তোর সাথে এমন করার জন্য। কথাটা বলার সাথে সাথেই সোনম আমাকে জড়িয়ে ধরে নিজের ঠোঁট দুটো আমার ঠোঁটে চেপে ধরে কিস করলো। আমার ঠোঁট থেকে ওর ঠোঁট সরিয়ে নিয়ে তারপর হাসতে হাসতে বলতে শুরু করলো, আমিও সরি। আমি কি বলবো বুঝতে পারছি না। তবে কি সোনম আমাকে ভালোবেসে ফেললো? আর আমিও কি সোনমকে ভালোবেসে ফেললাম? কিন্তু আমাদের পরিবার কি এই সম্পর্ক মেনে নিবে? মনের ভিতর হাজারটা প্রশ্নের উৎপত্তি হলো। ভাবতে ভাবতে রিকশা বাসার সামনে চলে আসলো। সোনম রিকশা থেকে নেমে সোজা বাসার ভিতর চলে গেল। আমি রিকশা বিদায় করে রুমে যেয়ে চেঞ্জ করে নিলাম। আমার কেমন জানি সোনমের সামনে যেতেই এখন ভয় লাগছে কি করতে কি করে ফেলে। রাতে মা খাবার খেতে ডাক দিতে খেতে যেয়ে দেখি সোনম টেবিলে বসে আছে, আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি কিছু না বলে খাবার খেতে বসলাম। মা খাবার দিচ্ছে প্লেটে, সোনমের দিকে তাকাতেই সোনম আমাকে চোখ টিপ মেরে দিল। আমি মায়ের দিকে তাকালাম, মা কিছু দেখেনি তো? না মা দেখেনি। আমি কোন রকমে খাবার শেষ করে উঠে রুমে চলে আসলাম। কিছু সময় রেস্ট নিয়ে ছাদে চলে আসলাম গিটারটা হাতে নিয়ে। টুংটাং শব্দ করে গান গাইছি এমন সময় সোনম 2 মগ কফি হাতে ছাদে এসে একটা মগ আমার দিকে বাড়িয়ে দিল। আমি কফির মগটা হাতে নিতে নিতে বললাম, কি শুরু করলি তুই? সোনম, কই আমি আবার কি করলাম? এই দেখ, তুই বুঝেও না বুঝার মতো কথা বলবি না। সোনম, কি আশ্চর্য! তুমি বলবা তো কি করেছি আমি? তুই কি করিসনি? রিকশায় কি করলি, আবার খাবার টেবিলেও চোখ টিপ মারলি, আবার বলছিস কিছু করিসনি? সোনম, রিকশায় ওইটা তো ঠান্ডা লাগছিল তাই তোমাকে জড়িয়ে ধরেছিলাম, আর খাবার টেবিলে চোখো পোকা গিয়েছিল হয়তো। দেখ, আমার সাথে ইয়ার্কি করবি না। জড়িয়ে ধরেছিস নাকি অন্য কিছু তা তুই ভালো করেই জানিস। সোনম, ইয়ার্কি করছি না, আমার এখনো ঠান্ডা লাগছে। বলেই আমাকে জড়িয়ে ধরল। আমাকে জড়িয়ে ধরার সাথে সাথেই আমি অনুভব করলাম ওর শরীরটা ভীষণ গরম। আমি ওর কপালে হাত দিতেই দেখি জ্বর এসেছে ওর। আমি, তোর শরীরে তো অনেক জ্বর, তুই এই শরীরে বের হয়েছিস কেন? সোনম, কই এটা তেমন কিছু না। একা একা রুমে ভালো লাগছিল না, তোমার গিটারের শব্দ শুনে তাই চলে আসলাম। এখন নেমে যা তাড়াতাড়ি। সোনম, না নামবো না, তুমি গান শোনাও তারপর নামবো। দেখ, পাগলামি করিস না, জ্বর আরো বেড়ে যাবে। সোনম, না বাড়বে না, তুমি গান শোনাও, দেন আমি নেমে যাব। আমি নিরুপায় হয়ে গিটারটা রেখে খালি গলায় গান ধরলাম। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম, আঁচলের গাথা মালা ফেলিও পথ পড়ে, ঝুরিবে পুবালি বাই গহন দূর বনে, রহিবে চাহি তুমি একেলা বাতায়নে, বিরহী কুহু কেকা গাহিবে নিপ শাখে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে, বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দু হাতে ঢেকো আখি যদি গো জলে ভরে। গান শেষ করে তাকিয়ে দেখি সোনম আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি ওকে ডাকবো কি ডাকবো না বুঝতে পারছি না। এদিকে ওর শরীরও ভালো না, তাই ওকে না ডেকে আমি আস্তে করে ওকে কোলে তুলে নিলাম, তখনও সোনম গভীর ঘুমে। আমি ছাদ থেকে নেমে সোজা ওকে ওর ঘরে নিয়ে শুইয়ে দিয়ে ফিরে আসার সময় সোনম বলে উঠল, থ্যাংক ইউ। এত সুন্দর একটা গান আর এত রোমান্টিক ভাবে কোলে করে আমাকে রুমে এনে শুইয়ে দেবার জন্য। আমি, এই তুই এত ফাজিল কেন রে? সোনম, কি ফাজলামো করছি আমি? তুই এভাবে আমাকে বোকা বানাতে পারলি? সোনম, বোকা বানাবো কেন? সত্যি আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তুমি যখন সিঁড়ি দিয়ে নামছিলে তখন আমার ঘুম ভেঙে গিয়েছিল। ভাবলাম যদি তোমাকে বলি তাহলে তুমি নামিয়ে দিবে, তাই বলি নাই, বুঝলে? হুম বুঝলাম বলে ওর পাশে যেয়ে বসে ওর কপালে হাত দিতেই সোনম বলে উঠল, কি জ্বর দেখার বাহানা করে বারবার আমার কপালে আর মুখে হাত দিতে ইচ্ছে করছে তোমার? মেজাজটাই গরম করে দিল। ভালোর জন্য দেখতে গেলাম উল্টা এইসব শুনতে হয়। অ্যালওয়েজ এই মেয়েটা নেগেটিভ মাইন্ডে থাকে কেন বুঝি না। আমি রাগে উঠে দাঁড়াতে যাব এমন সময় সোনম আমার হাত ধরে বলল, বসো আমার পাশে।
তুমি পাশে বসে থাকলে আমার জ্বর ভালো হয়ে যাবে। তুমি পাশে থাকলে আমার সবকিছু ভালো লাগে। আমি, চুপ করে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়, মা দেখলে খারাপ মনে করবে। সোনম, কিছু মনে করবে না তোমার মা, সে জানে তার ছেলে এতটা খারাপ নয় যে একটা মেয়েকে কিছু করে ফেলতে পারে। আমি, আচ্ছা, এত বিশ্বাস। বলে সোনমকে ভয় দেখানোর জন্য যে উঠে দরজাটা লাগিয়ে দিলাম। সোনম, লাফিয়ে বসে এই কি মতলব ভালো হবে না কিন্তু আমি চিৎকার করব। আমি টি শার্টটা উপরের দিকে তুলতে তুলতে বললাম, চিৎকার করে লাভ নেই, আমার মা বিশ্বাসই করবে না আমি এমন কিছু করতে পারি। বলে যে খাটের উপর বসতেই সোনম কাঁপতে শুরু করলো। আমি সোনমকে ধাক্কা মেরে খাটে শুইয়ে দিয়ে চাদরটা সোনমের গায়ে টেনে দিতে দিতে বললাম, বেশি বড় হয়ে গেছিস না? চুপচাপ ঘুমাবি এখন। বলে খাট থেকে নেমে রুম থেকে বের হয়ে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি কিন্তু কোনভাবেই ঘুমাতে পারছি না। এমন সময় অর্পি ফোন দিল। অর্পি, কি ঘুমিয়ে পড়েছ নাকি? আমি, না ঘুমাইনি, শুয়ে আছি। কি করছো? জ্বর ভালো হয়েছে? অর্পি, হুম, এখন ভালো। তোমার কথা বলো, কি করলে সারাদিন? না কোন ফোন, না কোন খবর, ঘটনা কি? তোমার কাজিনকে পেয়ে কি আমার কথা ভুলে গেছো? আরে কি সব কথাবার্তা বলছো? এখানে ভুলাভুলির কি আছে? তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি কেন ওর সাথে নিজের তুলনা করছো? অর্পি, আরে ধুর, তুমিও না। আমি তো দুষ্টুমি করছিলাম। আচ্ছা শোন, যে কারণে ফোন দিয়েছি, কাল পারলে সকালে বাসায় এসো, বাবা এসেছে। আচ্ছা, যদি সম্ভব হয় আসবো। বলে ফোন রেখে দিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম কিন্তু কোনভাবেই দুচোখের পাতা এক করতে পারলাম না। বারবার শুধু সোনমের কথা মনে পড়ছে। তবে কি আমি সোনমকে ভালোবেসে ফেলেছি? না না, এই হতে পারে না। বাবা মা জানলে বিষয়টা মেনে নিবে না। আর তাছাড়া ফুপা ফুপিও মেনে নিবে না ব্যাপারটা। আমাকে যে করেই হোক ওকে ভুলে যেতে হবে, নয়তো পরবর্তীতে বড় কোন ঝামেলা সৃষ্টি হবে। ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল মায়ের ডাকে ঘুম ভেঙে গেলে চোখ মেলে তাকিয়ে বললাম, এত সকালে ডাকছো কেন? মা, তাড়াতাড়ি উঠো, ডাক্তারের কাছে যেতে হবে। কেন, কি হয়েছে? সোনমের অনেক জ্বর আসছে, মেয়েটা জ্বরে কাঁপছে। আমি, বলো কি? আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সোনমের রুমে যেয়ে দেখি ওর সমস্ত শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মাকে বললাম ওকে রেডি করে দিতে। মা ওকে রেডি করে দিতেই রিকশায় করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার কিছু ঔষধ দিল, বলল না কমলে আবার নিয়ে যেতে। ডাক্তারের কাছ থেকে বের হয়ে রিকশা নিয়ে সোনমকে বললাম, বলছিলাম না বৃষ্টিতে ভিজিস না, জ্বর আসবে, শুনলি না তো আমার কথা? এখন তো জ্বর আসলো আর কষ্ট আমার হচ্ছে। সোনম হেসে দিয়ে, তোমার কষ্ট হবে কেন? এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে তোকে নিয়ে ডাক্তারের কাছে আসলাম, এতে কি আমার কষ্ট হয়নি? সোনম, তাই তো, আমি তো বলেই গিয়েছিলাম আমি তোমার কেউ না। বলতে বলতে সোনম কেঁদে দিল। এই কান্না করছিস কেন? আমি তো দুষ্টুমি করে বলছি, প্লিজ কান্না করিস না। সোনম, চোখের পানি মুছতে মুছতে কান্না করব কেন? কার জন্যই কান্না করব? আমাকে টিকিট কেটে দিও, আমি ঢাকা চলে যাব। আমি, তুই পাগল হলি নাকি? এই অসুস্থ শরীর নিয়ে ঢাকায় যাবি? সুস্থ হয়ে নে, তাছাড়া আর 3 দিন পর আমার রেজাল্ট দিবে, তখন না হয় আমি তোকে ঢাকা দিয়ে আসব। সোনম, দিয়ে আসবে মানে? দিয়ে আর আসতে হবে না, ওইখানে বাবার ব্যবসা দেখবা। আমি, সে সময় হলেই দেখা যাবে, তার আগে ঔষধ খেয়ে সুস্থ হয়ে নে। কথা বলতে বলতে ফোনের রিংটোনটা বেজে উঠল। ফোন বের করতেই দেখি অর্পির ফোন। আমি ফোন রিসিভ করতেই অর্পি বলল, তুমি কি আসবা না? আমি, না আজ আসতে পারবো না, সোনমের জ্বর আসছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। এখন বাসায় ফিরছি, ওর জ্বর ভালো না হতে আর বের হব না বাড়ি থেকে। কথাটা বলা শেষ করার আগেই সোনম আমার কাঁধে মাথা রাখলো। আমি অর্পিকে বললাম, ফোন রাখছি। বলে ফোনটা কেটে দিলাম। আমি সোনমের দিকে চেয়ে আছি, একদিনের জ্বরেই মেয়েটা কাহিল হয়ে গেছে।
ভাবতে ভাবতে রিকশা বাসার সামনে চলে এসেছে। আমি রিকশা থেকে নেমে সোনমের দিকে হাত বাড়িয়ে দিলাম। সোনম আমার হাত ধরে নেমে আসলো। দুজনে মিলে বাসায় ঢুকে পড়লাম। দুপুরের খাওয়া শেষ করে রুমে শুয়ে আছি এমন সময় অর্পি ফোন দিল। আমার কেন জানি ওর ফোন ধরতে বিরক্ত লাগছিল। তারপরেও ধরলাম। বলো। অর্পি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি, বলো কি কথা? অর্পি, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমি, আহা কি কথা বলবা বলো, এত পেঁচানোর কি আছে? বলতেই মা এসে আমাকে ডাক দিল। আচ্ছা তুই রাখো, আমি তোর সাথে পরে কথা বলবো, বলে ফোন কেটে দিলাম। আমি, মা বলো কি বলবা? মা, বলতাছি সামনেই তো তোর রেজাল্ট দিবে, তোর ফুপু বলছিল তোকে উনাদের ওইখানে যেয়ে উনাদের ব্যবসাটা দেখতে। আমি, মাসে সময় হলে দেখা যাবে, আর আমি এইসব ব্যবসা বুঝি নাকি? কথা বলতে বলতেই সোনম এসে ঘরে ঢুকলো। মা বলে উঠল, কি রে মা, তুই এই অসুস্থ শরীর নিয়ে আসলি কেন? সোনম, ভালো লাগছিল না মামি, একা একা শুয়ে থাকতে। তোমরা কি নিয়ে কথা বলছিলে? মা, তেমন কিছু না, ইমনকে বলছিলাম যে রেজাল্টের পর তোদের ব্যবসাটা দেখার জন্য। সোনম, জোর করো না মামি, উনার মনে চাইলে করবে, না চাইলে নেই। আর তাছাড়া উনার বন্ধুর বাবা উনার জন্য জব ঠিক করে রেখেছেন, উনারও হয়তো ইচ্ছে এইটা করার। আমি, এই তুই সব কিছু বেশি বুঝবি না। বললেই জব হয়ে যায় নাকি? দেখ মা, আমি চাই আমার নিজের পরিচয় বড় হতে। মা, তোর যা খুশি মন চায় কর, আমার কি, আমি আছি আর কয়দিন। বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল। এই, তোকে এই শরীর নিয়ে এখানে কে আসতে বলেছে? সোনম, কেউ না। চলে যাচ্ছি, বললেই তো পার, আমাকে তোমার সহ্য হয় না। প্রথম দিনই বলে দিতে আমি চলে যেতাম আম্মুর সাথে। দেখ সোনম, সব সময় পাকনামো কথা বলবি না, আমার ভালো লাগে না। সোনম, সে আমি জানি আমার কথা তোমার ভালো লাগবে না, আমি তো আর অর্পি না। ঘুম ঘুম ভাব। কথাটা বলার সাথে সাথেই আমার মাথাটা কেন জানি গরম হয়ে গেল। আমি সোনমকে থাপ্পড় দিতে যেও থেমে গেলাম। সোনম কান্না করে দিয়ে, থামলে কেন? মারতে থাপ্পড় মার। সোনম, তুই এখন এখান থেকে চলে যা। সোনম চোখের পানি মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেল। মেয়েটা কেন বুঝে না আমি ওকে ভালোবেসে ফেলছি, কিন্তু এটা ঠিক না। ওর পরিবার আর আমার পরিবার বিষয়টা কখনোই মেনে নিবে না। আচ্ছা আমি এত কিছু ভাবছি, যদি দুই পরিবার মেনে নেয় তাহলে কি হবে? আমার এভাবে বারবার সোনমকে কষ্ট দেয়া ঠিক হচ্ছে না। ওকে কষ্ট দিতে যেয়ে বারবার নিজেই কষ্ট পাচ্ছি। আমি এত কিছু ভাবছি, কিন্তু সোনম কি আমাকে ভালোবাসে নাকি শুধুই মোহের জন্য এমন করছে? আমাকে এটা বুঝতে হবে। আমার সাথে ও আগে তো এমন আচরণ করতো না। ভাবতে ভাবতে ছাদে উঠতেই আবারও অর্পির ফোন। আমি, বলো। অর্পি, কি করছো? এই তো ছাদে আসলাম। অর্পি, এই দুপুর বেলা ছাদে কেন? এমনি আসলাম। আচ্ছা কি যেন বলতে চেয়েছিলে বলো। অপি, না মানে বাবা বলেছিল যে তুমি কি জব করবে সত্যি সত্যি, তাহলে বাবা সব ব্যবস্থা করবে। দেখ আগে রেজাল্ট বের হোক, তারপর বুঝে তোমাকে জানাবো। অর্পি, আচ্ছা ঠিক আছে, আরো কিছু কথা ছিল সামনাসামনি দেখাতে বলবো। আচ্ছা ঠিক আছে, বইলো, এখন রাখছি, বলে ফোন রেখে নিচে নেমে আসলাম। রুমে ঢুকে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম, যে দেখি সোনম খেতে আসেনি। মাকে বললাম, সোনম কই? আসলো না এখনো। মা, ওর মনে হয় শরীর ভালো লাগছে না, তুই ওকে ডেকে নিয়ে আয়। আমি ওর রুমে ঢুকে বললাম, কিরে খাবি না? সোনম, না ক্ষুধা নেই। ক্ষুধা নেই কেন? সোনম, ভালো লাগছে না তাই ক্ষুধা নেই। চল খেলে ভালো লাগবে। না খাবো না, তোমরা খেয়ে নাও। চল বলছি। খেয়ে ঔষধ খাবি। সোনম, আমি ঔষধ খাবো না। আরে ঔষধ না খেলে তো ভালো হবি না, আর ভালো না হলে ঢাকাও যেতে পারবি না। সোনম, যেতে হবে না আমার ঢাকা, মারা গেলে এখানেই কবর দিয়ে দিও। এই একদম চুপ। উল্টা পাল্টা কথা ছাড়া মুখ দিয়ে আর কোন কথা বের হয় না তোর?
উল্টা পাল্টা বলছি না। কেন আমি মারা গেলে কি তোমাদের বাড়ির পাশে একটু জায়গা হবে না আমাকে মাটি দেবার? অনেক খালি জায়গায় তো পড়ে আছে, সেখানে না হয় মাটি চাপা দিয়ে রেখ। আমি রেগে, তোকে আমাদের জায়গায় মাটি দিতে হবে কেন? তোর বাবা মা যেখানে মন চায় সেখানে মাটি দিবে, না হয় জলে ভাসিয়ে দিবে, তা আমার দেখার বিষয় না। যতদিন এখানে আছিস ততদিন ভালোভাবে খাওয়া দাওয়া করবি, এটাই হলো কথা। সোনম, আমি খাই বা না খাই তাতে তোমার কোন সমস্যা নেই। তুমি তোমার মতো করে খেয়ে নাও, তাহলেই হয়। আর তোমাদের জায়গায় মাটি দিতে বলছি যেন মরার পরেও তোমাকে জ্বালাতে পারি। কেন আমাকে জ্বালানোর এত শখ কেন তোর? তাও তোমাকে বলার ইচ্ছে আমার নেই। আমি ওর সাথে আর কথা না বাড়িয়ে সোজা ওর হাত ধরে টেনে বিছানা থেকে নামালাম। যা এখন ফ্রেশ হয় আয়। আমি বসলাম। সোনম দাঁড়িয়েই রইল। আমি রাগে, তুই কি যাবি নাকি আমি জোর করে ধরে নিয়ে যাব? সোনম আর কোন কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেল। কিছু সময়ের ভিতর ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই আমি বললাম, চল এবার খাবার খাবি, বলে ওর হাত ধরে টেনে নিয়ে চলছি। সোনম, ছেড়ে দাও, মামি দেখবে। তোর মামি দেখলে সমস্যা কি? সোনম, কোন সমস্যা নাই, ছাড়, আমি ব্যথা পাচ্ছি। আমি সোনমের হাত ছেড়ে দিলাম। সোনম আমার সাথে হেঁটে হেঁটে খাবার টেবিলে আসলো। মা, কিরে মা, শরীর কেমন এখন? সোনম, ভালো মামি, জ্বর মনে হয় কিছুটা কমেছে। মা দুজনকে প্লেটে ভাত দিতে দিতে বললেন, ঘরে বন্দি হয়ে থাকলে আরো বেশি খারাপ লাগবে, তার চেয়ে বরং বাহির থেকে ঘুরে আছিস, যদি শরীর ভালো লাগে দুজন মিলে। সোনম, তোমার ছেলের এত সময় কই আমাকে নিয়ে ঘুরবে? তার ঘোরার জন্য অনেকেই আছে। আমি কিছু না বলে খাবার খেয়ে উঠে রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি, কিন্তু আমারও কেন জানি কোন কিছুই ভালো লাগছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। সোনমকে নিয়ে দুটানায় পড়ে গেছি। না পারছি দূরে ঠেলে দিতে, না পারছি বুকে টেনে নিতে। মা ঠিকই বলেছে, ঘরে বসে থাকার চেয়ে বাহির থেকে ঘুরে আসাই ভালো, কিন্তু সোনম কি যাবে আমার সাথে? ওর তো জ্বর, দেখি যে কমলো কিনা, কমলে নিয়ে বের হব। ভাবতে ভাবতে সোনমের রুমে চলে গেলাম। সোনম শুয়ে আছে। কিরে, তোর জ্বর কমেছে? সোনম, হুম, কিছুটা। আমি, ও চল ঘুরে আসি বাহিরে থেকে। সোনম, না, যাব না তোমার সাথে। কেন যাবি না? সোনম, তখন কি বলেছিলে মনে নাই? তোমার কথা শুনি নাই বলে আমার জ্বর এসেছে, এখন সব কষ্ট তোমাকে করতে হচ্ছে। আরে আমি তো দুষ্টুমি করে বলেছি। এখন রেডি হয়ে নে, দুজন মিলে পুরো শহর ঘুরবো রিকশায় করে। সোনম, আমার কোন ইচ্ছে নেই, তুমি একাই যে ঘুরে বেড়াও। বেশি কথা না বলে চুপচাপ রেডি হয়ে নে। সোনম, পারবো না, শরীরে শক্তি নাই উঠার। আমি ঘরে উঠাবো? সোনম, খবরদার, তুমি আমাকে স্পর্শ করবে না। কেন করব না? আর করলেই বা তুই কি করতে পারবি? সোনম, অনেক কিছুই করতে পারবো, তোমাকে মানা করছি, ব্যাস তুমি স্পর্শ করবে না। আচ্ছা দেখি তুই কি করতে পারিস, বলে ওর হাতটা ধরতেই ও আমার হাতে মুখটা লাগিয়ে বলল, দিব কামড়? এই না না, তোর দাঁতে অনেক বিষ, তাড়াতাড়ি রেডি হয়ে নে। সোনম বিছানা থেকে নেমে একটা সাদা রঙে জামা বের করলো। তারপর ওয়াশরুমে যে পরে বের হলো। অপূর্ব সুন্দর লাগছিল শোনমে। সোনম, আমাকে কেমন লাগছে? হুম, দারুণ, কিন্তু কিছু একটার কমতি মনে হচ্ছে। সোনম, কি? আমি আয়নার সামনে থেকে টিপের পাতাটা নিয়ে ওর কপালে একটা টিপ পরিয়ে দিয়ে, এবার ঠিক আছে। সোনম, তোমার খালি উসিলা আমাকে ছুঁয়ে দেবার? তোকে ছুঁয়ে দিতে আমার উসিলা দরকার? সোনম, হুম, দরকার, ওই তো। তারপর দুজন বের হয়ে রিকশা নিলাম। আমি ইচ্ছে করে এক কোনায় বসলাম। সোনম, কি ব্যাপার, এত কর্নারে বসছো কেন? আমি, তোর গায়ে স্পর্শ লাগবে তাই। সোনম, ঢঙের কথা বইল না তো, এদিকে আসো, বলে হাত ধরে টান দিয়ে ওর কাছে নিয়ে গেল। দুজনে মিলে রিকশায় করে ঘুরতে ঘুরতে একটা কফি শপে যেয়ে বসলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। কফির মগে চুমুক দিতে দিতে সোনম বলল, তোমাকে একটা কথা বলবো। আমি, কি কথা বল? না মানে আমাকে তোমার কেমন লাগে?
আমি বুঝতে পারলাম সোনম কি বলতে চাচ্ছে, তবুও না বুঝার মতো করে বললাম, ভালো। তুই তো দেখতে অনেক সুন্দরী, কেন, কি হয়েছে হঠাৎ আজ তোর? সোনম: আহা, আমি সুন্দরী তা জানি। আমি অন্য কিছু জানতে চাই। অন্য কিছু মানে? তুই সোজা করে বল, কি বলতে চাস? সোনম: তুমি কি বুঝনা আমি কি বলতে চাই? আরে কি সব শুরু করলি, সোজা করে বল। সোনম কফির মগটা জোরে করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। উঠলি কেন? সোনম: ভালো লাগছে না, চলো বাসায় যাই। সব বুঝেও আমাকে নীরব থাকতে হলো। আমার যা বুঝার দরকার ছিল, যা জানার দরকার ছিল, তা আমার জানা হয়ে গেছে। দুজনে মিলে বাসায় চলে আসলাম রিকশায়। সোনম আর একটা কথাও বলেনি। 2 দিন কেটে গেল, সোনম এর মাঝে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আজ আমার রেজাল্ট দিবে। আমি সকাল থেকেই রেডি হয়ে আছি। অর্পি একটু পর পর ফোন দিচ্ছে। আমি মাকে বলে বের হলাম বাসা থেকে, অর্পিকে সাথে নিয়ে ভার্সিটিতে পৌঁছে গেলাম। রেজাল্ট বের হলো, দুজনেই খুব ভালোভাবে পাশ করেছি। আমি অর্পিকে বললাম, তোমাকে আমার কিছু কথা বলার আছে। অর্পিও বলে উঠল, আমারও তোমাকে কিছু কথা বলার আছে। বলে একে অপরের দিকে চেয়ে আছি। অর্পি বলল, তুমিই আগে বলো। আমি: না, তুমিই আগে বলো। অর্পি: না, তুমিই আগে বলছো, সো তুমিই বলো। আমি: অর্পি, আমি প্রেমে পড়ে গেছি রে। তোমাকে বলবো বলবো বলেও বলতে পারিনি, কিন্তু আজ তোমাকে বলতেই হবে বলে বলে দিলাম। অর্পি খুশি হয়ে: সত্যি বলছিস? আমি: সত্যি বলছি, আমি সোনমকে ভালোবেসে ফেলেছি। আর তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমাকে না বলে আমি থাকতে পারছিলাম না। অর্পির দুচোখ বেয়ে পানি পড়ছে। আমি বললাম, কি হলো, তুমি কান্না করছো কেন? অর্পি চোখের পানি মুছতে মুছতে: আরে এটা খুশির কান্না। তুমি আমাকে এত বড় একটা নিজু দিছো, খুশিতে চোখে পানি চলে এসেছে। যে ছেলের কানের সামনে ভালোবাসার কথা বললেই রেগে আগুন হয়ে যেত, সেই ছেলে প্রেমে পড়েছে, এতে আমার কি যে খুশি লাগছে তা বলে বুঝাতে পারবো না। আমি: আচ্ছা, এবার বলো তুমি কি বলতে চেয়েছিলে? অর্পি: আজ না, অন্য কোন দিন, আজ তোমার সারপ্রাইজটা হজম করে নেই, তারপর। এখন চলো, ট্রিট দিব তোমাকে। বলেই অর্পি আমার হাত ধরে নিয়ে বের হয়ে গেল। অর্পি আর আমি সামনাসামনি বসে আছি, কারো মুখে কোন কথা নেই। নীরবতা ভেঙে অর্পি বলে উঠল, তুমি কি জব করবে? আমি কি বাবার সাথে কথা বলবো? আমি: না, আগেই কিছু বলো না। আসলে ফুপু চাচ্ছে আমি তাদের ব্যবসাটা দেখাশোনা করি, আমি কালকেই ঢাকা যাব। যদি ব্যবসা ভালো না লাগে তবে তোমাকে কল দিয়ে জানিয়ে দিব, তখন তুমি আঙ্কেলকে বলো। অর্পি কান্না করে দিয়ে: ঢাকায় যেয়ে আমাকে ভুলে যাবা না তো? আমি: আরে কি বলো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমাকে কি করে ভুলে যাব? এটা কি কোনভাবে সম্ভব? অর্পি: হয়তো, তবে সময় মানুষকে বদলে দেয়, বুঝলা। ঢাকা যাবে, বড় ব্যবসা সামলাবে, ভালোবাসার মানুষটা পাশে থাকবে, তখন হয়তো কথা বলতে তোমার সমস্যা হতেও পারে। সে যাই হোক, যদি কখনো এমন পরিস্থিতি হয় আমাকে সরাসরি বলে দিবা, বুঝলা। কারণ আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ডের কোন সমস্যা হোক আমার জন্য। আমি: থ্যাঙ্কস তোমাকে আমাকে নিয়ে এত ভাবার জন্য। অর্পি: কি যে বলো, এই না হলে বেস্ট ফ্রেন্ড? দুজনে মিলে খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে অর্পিকে ওর বাসার সামনে নামিয়ে দিলাম। আমিও ওর সাথে নামলাম। অর্পি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে শুরু করলো, আমাকে ভুলে যাইও না, আমি কোন দিনও তোমাকে ভুলতে পারবো না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে: আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তোমার সাথে কেটেছে, কি করে তোমাকে ভুলে যাব আমি। কথা শেষ হতেই অর্পি দৌড়ে বাড়ির ভিতর চলে গেল। আমি রিকশা নিয়ে বাসায় চলে আসলাম। সোনমকে আর মাকে জানালাম রেজাল্টের কথা, দুজনেই বেশ খুশি হলো। মা বলল, তাহলে কি সিদ্ধান্ত নিলি? আমি: কিসের সিদ্ধান্ত? জব করবি নাকি ওদের ব্যবসা দেখবি? আগে কাল ওকে নিয়ে যাই, যদি দেখি ব্যবসা করতে পারবো তাহলে করব, নয়তো কোন জব দেখে নিব। সোনম: তাও ভালো, আমি তো ভাবছিলাম এই তোর ভাবাগুলোই বেশি বেশি বুঝছর।
সোনম: বুঝলাম, এখন বলো কি ট্রিট দিবা? আমি ট্রিট দিব কেন? তুই আমাকে ট্রিট দিবি? কষ্ট করে পাশ করলাম আমি, আর ট্রিট দিব ওকে? সোনম: তো কি হয়েছে, সবাই কষ্ট করে পড়াশোনা করেই পাশ করে, তার জন্য কি তারা ট্রিট দেয় না? কি জানি তারা দিতে পারে, কিন্তু আমি দেই না, আমি নেই। সোনম: ওকে, তাহলে আমার ঘরে আসো, ট্রিট দিব। বলেই সোনম হেঁটে সোজা ঘরে ঢুকে গেল। আমিও হেঁটে ওর রুমে চলে আসলাম। এবার আমার ট্রিট দে, বলতেই সোনম যে দরজাটা লাগিয়ে দিল। আমি: এই দরজা লাগালি কেন? সোনম কোন কথা না বলে সোজা আমার ঠোঁটে ওর ঠোঁটটা লাগিয়ে দিয়ে বলল, এই যে তোমার ট্রিট, আই লাভ ইউ আইমান। আমি আজ আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। সোনমকে জড়িয়ে ধরে বললাম, আমিও যে তোকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমাদের দুই পরিবার কি এই সম্পর্ক মেনে নিবে? সোনম: তোমাকে এগুলা নিয়ে ভাবতে হবে না, সব কিছু আমার উপর ছেড়ে দাও। ছেড়ে দিব মানে তুই কি করবি? সোনম: আমি সব কিছু সামলে নিব, কি করে মেনে নেয় তা তুমি শুধু দেখে যাও। বলেই ওর সেই ভুবন ভুলানো হাসিটা দিল। আমি অপলক চেয়ে রইলাম ওর সে হাসির দিকে। সোনম: কি দেখছো এমন করে? কিছু না, বলে রুম থেকে বের হয়ে এলাম। পরদিন সকালেই দুজনে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকা চলে আসলাম। পুরোটা পথ সোনম আমার ঘাড়ে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে আসছে। বাসায় আসতেই ফুপা ফুপু আমাকে দেখে অনেক খুশি হলেন। ফুপা তো বলেই বসলেন, আমার এখন অবসরের সময় হয়ে গেছে সোনমের মা, তোমার ছেলে চলে এসেছে, এবার তাকে সব বুঝিয়ে দিয়ে আমি রেস্টে যাব। বিশাল বড় বাড়ি ফুপুদের। রাতে ছাদে বসে আছি, সোনম 2 মগ কফি নিয়ে এসে বলল, গান শোনবে আজ? খুব গান শুনতে ইচ্ছে করছে তোমার কণ্ঠে। তুমি গান গাইবে আর আমি তোমার কাঁধে মাথা রেখে তা শুনব। তুই আমার কাঁধে মাথা রেখে গান শোন, আর ফুপা ফুপু এসে দেখুক। সোনম: কিছু হবে না, দেখলে আর আমি তুই তুই করে বলবা না? ভালোবাসার মানুষকে কি কেউ তুই করে বলে? আমি তোকে তুমি করে বলতে পারবো না, আমার কেমন কেমন জানি লাগে। কেন পারবা না? অর্পিকে তো তুমি করে ঠিকই বলো বন্ধু হবার পরেও। এই যা ভালো কথা মনে করিয়ে দিয়েছিস, অর্পিকে তো ফোন দেয়া হলো না। একটু অপেক্ষা কর, আমি একটা কল দিয়ে তারপর তোকে গান শোনাচ্ছি। বলেই ফোনটা হাতে নিয়ে অর্পিকে কল দিলাম। অর্পি: কেমন আছো? ঠিকমতো তো পৌঁছাইছো? ঠিক মতোই এসেছি, তুমি কেমন আছো, খেয়েছো? অর্পি: না খাইনি, খাবো। নিজের খেয়াল রেখার, যখনই মনে পড়বে কল দিও। বলেই হাউমাউ করে কেঁদে দিল অর্পি। এই কাঁদছিস কেন? অর্পি: কিছু না, এমনি তোমাকে খুব মনে পড়বে, আচ্ছা রাখি। বলে অর্পি ফোন কেটে দিল। খুব খারাপ লাগলো, সত্যিই খুব মিস করব ওকে। আমি সোনমের হাত ধরে বললাম, কি গান শুনবি? সোনম: তোমার সবচেয়ে প্রিয় যে গান সেটাই শুনবো আজ। আমি গান শুরু করলাম। নীলাঞ্জনা: ওই নীল নীল চোখে চেয়ে দেখ না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা: বিরহ ব্যথাতে এই মন ভেঙে যায়। না পাওয়ার আধারে খুঁজেছি তোমায়। কতগুলো ফাল্গুন গিয়েছে ফিরে, আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে। আজ সব ব্যথা ভুলে যাব, চেয়ে দেখ না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা: বহুদিন পরে এসেছে মধুমাস, তোমার যত সুখ সে তো আমার সন্ন্যাস। মেঘের ডানায় রূপের সোনালি ছায়া, প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা। সেই সুখ চোখে নিয়ে আমায় সুখী করো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা। গান শেষ হতেই পেছনে থেকে ফুপু তালি দিতে দিতে বলল, আরে বাহ, আমাদের ইমন তো খুব ভালো গানও গাইতে পারিস। সোনম তাড়াতাড়ি আমার ঘাড় থেকে মাথা সরিয়ে নিল। আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে আছি। সোনম বলল, অনেক সুন্দর করে গান করে। অনেকটা সময় আড্ডা দিয়ে নিচে নেমে আসলাম। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেল। ঘোরাঘুরি করেই রাতে খেতে বসছি, ফুপা বলল, কাল থেকে ইমন আমার সাথে যাবে, অফিসের কাজ বুঝে নিবে। কি বলো? ইমন, কোন সমস্যা আছে? জি না, আমার কোন সমস্যা নেই।
এই কয়েকদিনে আমি বুঝে গেছি ফুপা ফুপু আমাকে যথেষ্ট ভালোবাসে আর আমিও সোনমকে ভালোবাসি, আর তাই ওকে পেতে হলে আমাকে তাদের মনের মতো করেই নিজেকে তৈরি করতে হবে। পরদিন থেকে ব্যবসায় ফুপাকে সাহায্য করতে শুরু করলাম। দেখতে দেখতে 3 মাস কেটে গেল, আমি প্রায় সব কাজ বুঝে নিয়েছি। অর্পির সাথেও যোগাযোগ কমে গিয়েছে। এখন আমার ব্যস্ততা অফিস আর সোনমকে নিয়ে। অফিস শেষ করে বাসায় ফিরতেই ফুপুর ঘরের সামনে আসতেই শুনতে পাই ফুপু আম্মুর সাথে কথা বলছে। আম্মুকে বলছে তাড়াতাড়ি আসতে বাবাকে সাথে করে নিয়ে। ফুপা আর অফিস করতে চাচ্ছে না, যত দ্রুত সম্ভব আমাকে সব বুঝিয়ে দিবে, সেই সাথে সোনম আর আমার বিয়েটাও করিয়ে দিবে। আমার কি পরিমাণ খুশি লাগছিল বলে বুঝাতে পারবো না। আমি ঘরে ঢুকে ফ্রেশ হয়ে অর্পিকে ফোন দিলাম, অনেক দিন ওর সাথে কথা হয় না, তাই সবার আগে খুশির কথাটা ওকেই জানানোর জন্য ফোন দিলাম। অর্পি আমার কথা শুনে খুব খুশি হলো, সেই সাথে জানালো যে ওর বিয়ে ঠিক হয়েছে। শুনে আমার খুব ভালো লাগলো। আমি ওকে বলে রাখলাম যে যারই বিয়ে আগে ঠিক হোক না কেন ঠিকই চলে আসবো একজন আরেকজনের বিয়েতে। তারপর আরো কিছু সময় কথা বলে ফোন রেখে দিলাম। রাতে খেতে বসতেই ফুপু বললেন, মা, বাবা আসছেন 2-1 দিনের ভিতরেই। ফুপা বললেন, কালকেই আমার শেষ অফিস। সোনম পাশে বসেই হাসছে। আমি সব বুঝেও না বুঝার মতো বসে আছি। ফুপাকে বললাম, কাল শেষ অফিস কেন? ফুপা, কাল থেকে অফিসে নতুন ডি হিসেবে আয়মান জয়েন করছে, তাই। আমি এত বড় অফিস কি করে সামলাবো? ফুপা, যেমন করে আমি এতটা বছর চালিয়েছি, বলেই ফুপা হেসে দিলেন। খাওয়া শেষ করে রুমে ঢুকতেই সোনম এসে আমাকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, আমি আজ অনেক খুশি, আমার সব স্বপ্ন পূর্ণ হতে চলেছে। আমি বললাম, কি স্বপ্ন? সোনম, তুমি বাবার ব্যবসা বুঝে নিচ্ছ, আর কয়েকদিনের ভিতরে তোমার আমার বিয়েটাও হয়ে যাচ্ছে। আর তোর পড়াশোনা? সোনম, কেন, বিয়ের পরে কি পড়াশোনা হয় না? আমি, বিয়ের পর কি করে পড়াশোনা করবি, তখন তো 1 ডজন ছেলে মেয়ে তোকে পালতে হবে, বলেই হেসে দিলাম। সোনম আমার বুকে চড় ঘুষি মারতে মারতে বিছানায় ফেলে দিল। আমি ওকে জড়িয়ে ধরে কপালে আলতো করে একটা চুমু দিয়ে বললাম, সত্যিই রে, কি করে যেন সব স্বপ্নগুলো সত্যি হয়ে গেল। সারা জীবন যেন এভাবেই আমরা ভালোবেসে একসাথে সব স্বপ্নগুলো সত্যি করতে পারি। এতদূর যখন এসেছেন অন্তত লাইক রিয়েক্ট দিয়ে যাবেন। কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা, এর পরের গল্পের নাম থাকবে চাচাতো অহংকারী বোন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অহংকারী বোনের গল্প পেয়ে যাবেন। ধন্যবাদ।